চলে আসছি পরের খবরে। কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে ফের একবার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব করলো ইডি। তলব করা হয়েছে ওই পুলিশ আধিকারিকের সহযোগী হিসেবে পরিচিত প্রবীর দত্তকেও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, মনোরঞ্জন মণ্ডলকে তো গত সপ্তাহেও একবার ডেকেছিল ইডি, ফের একবার তাকে তলব করা হলো, কি কি তথ্য প্রমাণের ভিত্তিতেই তলব? দেখো, ইডি আধিকারিকরা জানাচ্ছেন গত সপ্তাহে দুজনকেই তলব করা হয়েছিল। একদিকে যেমন মনোরঞ্জন মণ্ডল এবং অন্যদিকে প্রবীর দত্ত, দুজনকেই তলব করা হয়েছিল। দুজনেই কিন্তু গত সপ্তাহে আসেননি এবং তারা কোনো চিঠি দিয়ে ইডি আধিকারিকদের জানাননি যে তারা কেন আসছেন না বা কখন আসবেন। তাই দ্বিতীয়বার দুজনকেই তলব করা হয়েছে। আজকে তলব করা হয়েছে, ইতিমধ্যেই 12:15 বাজে, তারা এখনো সিডিও দপ্তরে এসে পৌঁছননি। মূলত যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, যে রিপোর্ট তারা কোর্টে পেশ করেছে সেখানে তাদের দাবি ছিল যে মনোরঞ্জন মণ্ডল কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলের কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছিলেন প্রবীর দত্তর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে, এবং সেই অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা জমা পড়েছিল, অর্থাৎ ঘুষের টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার হয়েছিল এবং সেই টাকা আলটিমেটলি মনোরঞ্জন মণ্ডলের কাছে এমনই দাবি ইডি আধিকারিকরা জানাচ্ছেন। সেই তথ্য সামনে রেখেই দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা, তাই দুজনকে ফের তলব করা হয়েছে। এবার দেখার বিষয় হবে যে আজকে মনোরঞ্জন মণ্ডল এবং তার সহযোগী প্রবীর দত্ত সিডিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেন কিনা। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, ধন্যবাদ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল বিজেপির বেশ কিছু নেতা অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এই ঘটনায় রাজনীতি নেই, পাল্টা দাবি করা হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। আমাদের প্রত্যেকটা বিধানসভায় কম বেশি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সেই রকম এখন শীতেই বিধানসভার পালা শুরু করে দিয়েছে। 2:30 নাগাদ বাড়ির থেকে বেরোয়, কারণ বশত টিএমসি বলেন বা অন্য কোনো প্রশাসন পার্টিকে দিয়ে কাজ করাচ্ছে, তো তাকে হয়তো ফলো করতেছিল। পুলিশের গাড়ি ঢুকে ওনার বাইক সহ ওনাকে তুলে নিয়ে যায়। এখন কোথায় আছে, কোন থানায় আছে, আমরা শীতেই থানায় গেলাম, গিয়ে আমরা মিসিং ডায়েরি করলাম, এমনকি আইসি সাহেবের সঙ্গে কথাও বললাম। উনি আমাকে সরাসরি বলে দিল যে আমাদের থানায় নেই। 1 নম্বর মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির, ওনার নাম সুকুমার বর্মন। টিএমসি পার্টিটা জানে চক্রান্ত সহিত যদি ওনাকে বসানো যায় তাহলে হয়তো আদাবাড়ি অঞ্চলটা আমরা তুলতে পারবো, সে কারণে ওনার উপরে উঠে পড়ে লেগেছে। মানে টিএমসি বুঝতে পারছে তার মানে পায়ের নিচের মাটি সরে গেছে, এখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওনারা কাজ করছে। এটা তো ঘটনা যে দিনহাটা সিতাইয়ে এর আগেও আমরা বেশ কিছু উদাহরণ দেখেছি যারা এই ধরনের অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং বিজেপির বেশ কিছু মানুষজনের নাম সেখানে উঠে এসেছে। এই মণ্ডল সভাপতি এই কাজের সঙ্গে যুক্ত কিনা সেটা তো আমি স্পষ্ট করে বলতে পারবো না। নিশ্চিতভাবে পুলিশের কাছে প্রমাণ তথ্য ছিল বলেই তাকে হয়তো ধরেছে, সেখানকার কোনো নির্দিষ্ট মামলায় সে ধরা পড়েছে। এর সঙ্গে রাজনীতি আছে বলে আমার মনে হয় না। যারাই এই ধরনের কারবারের সঙ্গে যুক্ত, সে যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা হয়। আরো একবার কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, তার স্ত্রী সুকুমার বর্মন, তার স্ত্রী অভিযোগ করছেন গতকাল দুপুরে বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বের হয়েছিলেন, তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, পুলিশের ঠিক কি বক্তব্য? দেখো, প্রথমে যেটা বাড়ির লোক অভিযোগ করেছিল যে সিতাই থানার পুলিশ তাকে তুলে নিয়ে যায়, এবং তারপর যখন তারা সিতাই থানায় খোঁজ খবর নিতে যায় তখন সিতাই থানা থেকে জানানো হয় যে সুকুমার বর্মনকে তারা গ্রেফতার বা আটক করেনি, এবং তারপরেই সিতাই থানায় কিন্তু তারা একটি মিসিং ডায়েরি করে। এবং রাতের বেলা যেটা পুলিশের তরফ থেকে জানানো হয় যে সিতাই থানার থেকে অন্য থানা সাহেবগঞ্জ থানার পুলিশ তাকে সাহেবগঞ্জ থেকেই গ্রেফতার করেছে। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে, যেখানে পরিবারের লোকজন দাবি করছে যে সিতাইয়ের শিলদুয়ার এলাকা থেকে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই পুলিশ কিভাবে সাহেবগঞ্জ থানায় তাকে বলছে সাহেবগঞ্জ থানায় তাকে গ্রেফতার করা হয়েছে, এমন পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। তো সব মিলিয়ে এটা নিয়ে বিজেপি কিন্তু প্রশ্ন তুলেছে, এবং পাশাপাশি বিজেপি আবারও বলছে যে যেইভাবে বিজেপি কর্মীদের এইভাবে আটক এবং গ্রেফতার করা হচ্ছে তাতে কিন্তু বিজেপিকে দিনহাটায় দমানো যাবে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে করছে। ধন্যবাদ শুভেন্দু। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারের সিতাইয়ের শিলদুয়ার গ্রামে বিজেপি নেতা সুকুমার বর্মন তিনি নিখোঁজ। গতকাল দুপুর থেকেই তার খোঁজ মিলছে না, এমনটাই দাবি করেছেন পরিবারের সদস্যরা। আর ঠিক কি জানা যাচ্ছে, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, বিস্তারিত জানাবেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু।
দেখো, যেটা পরিবারের তরফ থেকে গতকাল অভিযোগ করা হয় যে সুকুমার বর্মন সিতাই 1 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি, এবং গতকাল দুপুর থেকে সে বাইক নিয়ে বেরিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। এবং পরিবারের যেটা দাবি ছিল যে পুলিশ তাকে সিতাই থেকে তুলে নিয়ে যায়। গতকাল বিকেলে তারা সিতাই থানায় যায় এবং সেখানে খোঁজ করতে গিয়ে দেখে যে সিতাই থানার পুলিশ তাদেরকে তাকে গ্রেপ্তার বা আটক করেনি। তারপর সিতাই থানায় তারা একটি মিসিং ডায়েরি করে, এবং পরে রাতে যেটা জানা যায় যে সাহেবগঞ্জ থানার পুলিশ তাই এই সুকুমার বর্মনকে গ্রেপ্তার করেছে একটি মাদক মামলায়। এবং তারপরে বিজেপির যেটা অভিযোগ করছে যে বিভিন্ন সময় দিনহাটা এবং সিতাইয়ে তাদের বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে মিথ্যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সম্প্রতি বিজেপি এর প্রতিবাদে কিন্তু দিনহাটা থানায় বিক্ষোভও দেখিয়েছিল, এবং তাদের দাবি যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি কর্মীদের ওপর এই তৃণমূলের নির্দেশে পুলিশ এই মিথ্যে মামলা ফাঁসিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। এবং যদিও তৃণমূল পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি যে বিজেপির নেতাকর্মীরা সেখানে বিভিন্ন বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আইনের মতন চলবে, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সব মিলিয়ে গতকালের ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবং বিজেপির যেটা অভিযোগ যে এর আগেও একাধিকবার তাদের এই নেতাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন মামলায় ফাঁসিয়ে, বিশেষত মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে, সেটা আরো বাড়ছে। আজকের ঘটনা সেই প্রমাণ। এবং তারা বলছে যে এইভাবে চললে পরে কিন্তু দিনহাটা এবং যে সিতাই বিধানসভা বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদেরকে একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য তৃণমূলের নির্দেশে পুলিশ এটা করছে, তবে সেইভাবে লাভবান হবে না। এবং দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি তাদের যে সংগঠন সেটা আরো বৃদ্ধি করবে, তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজনৈতিক চর্চা তো আমরা শুনবই, কিন্তু তার আগে নিখোঁজ বিজেপি নেতা সুকুমার বর্মন তার স্ত্রী কি জানিয়েছেন শোনাবো। আমার স্বামী তোলা হচ্ছে, দেখি পুলিশে তুলছি। শিলডুবের স্কুলে পাবে 2:30 দিকে। ও একজন ভারতীয় জনতা পার্টি করে মন্ডল সভাপতি। ও সাধারণভাবে সিম্পলভাবে বেরিয়েছে। ও পাড়াবসী দেখে যে দেখার পর কয় যে ও কোথায়, আমি এখনো তো বাড়িচ্ছে বাড়ি থেকে। তার বলে যে ওকে পুলিশে গাড়ি তোলা হলো, যে করবি খবরা করবি। গতকাল বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়েছে আর এই মুহূর্তে চলছে ভোট গণনা। এই মুহূর্তে ট্রেন্ড আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের ভোট গণনায় জামাতকে বহু পিছনে ফেললো বিএনপি জোট। 299 আসনের মধ্যে 201টিতে জয়ী হয়েছে বিএনপি জোট। প্রথম আলো সূত্রে এমনটাই খবর। বাংলাদেশে 2/3 গরিষ্ঠতা বিএনপির। ঢাকা 3 আসনে জয়ী বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর চেয়ে গয়েশ্বর চন্দ্রের ভোটের ব্যবধান 16,000-এর বেশি। নির্বাচনে জয়ী 7 মহিলা প্রার্থী। 69টি আসনে জয়ী জামাত জোট। প্রথম আলো সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার টানা 15 বছর শাসন শেষের প্রায় 1.5 বছর পর এবার কুর্সির পথে বিএনপি। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা 17 এবং বগুড়া 6 এই দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তারেক রহমান। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়েও দাগ কাটতে পারেনি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।